জরাজীর্ণতা কাটিয়ে সত্য ও সুন্দরের আহ্বানে মঙ্গল শোভাযাত্রায় বাংলা নববর্ষ বরণ, সুরের মূর্ছনায় ছায়ানটের নতুন সূর্যকে আবাহন, দেশজুড়ে নানা আয়োজন। এবার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর পায়তারা, ৬৬% বৃদ্ধির প্রস্তাব, মে মাসেই শুনানি। দুর্নীতি দূর করলে উল্টো কমানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। ঈদ যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে লঞ্চ, কাল থেকে শুরু আগাম টিকিট বিক্রি, চলতে দেয়া হবে না ফিটনেসবিহীন নৌযান, নজরদারির দাবি। করোনার ধাক্কা কাটিয়ে জমজমাট বৃহত্তম কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাট, সুতার কারণে কাপড়ের দাম বাড়ায় বেচাকেনা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। এবং ৩০ বছরের মধ্যে শুষ্ক মৌসুমে তিস্তায় সর্বোচ্চ ২০,০০০ কিউসেক পানি, প্রস্তুতি না থাকায় অকাল ঢলে তলিয়েছে চরাঞ্চল, ফসল হারিয়ে দিশেহারা কৃষক। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। টানা ২ বছরের করোনার বন্ধাত্ম ঘুচিয়ে আবারও দুয়ারে হাজির পহেলা বৈশাখ। মঙ্গল শোভাযাত্রায় নানা রঙে সেজে আনন্দ আর উচ্ছ্বাসে পুঁজি করে বাঙালি মেতে উঠেছে তার আপন উৎসবে। ঘড়ির কাঁটা সকাল ৯টা ছুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে হাজারো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। অংশগ্রহণকারীরা জানান, মঙ্গলের এই যাত্রার মধ্য দিয়ে সব অমঙ্গল, অসত্য, অন্যায়, কুপমণ্ডকতার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠবে। বাঙালি শপথ নেবে ন্যায় আর সত্যের। তবে প্রতিবারের তুলনায় অত্যন্ত স্বল্প পরিসরে হওয়ায় আক্ষেপ উৎসবপ্রেমী মানুষের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন সংলগ্ন প্রদক্ষিণ করে স্মৃতিচিরন্তন ঘুরে আবারও টিএসসিতে শেষ হয় মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রার এই অসাম্প্রদায়িক রূপ দেশ থেকে সাম্প্রদায়িকতার বিষকে ধ্বংস করবে, এমনটাই প্রত্যাশা সবার। আসলে ২ বছর আসা হয় নাই, এই বছর আসছি। আসলে আমরা চিটাগাং এ থাকি, এই বছর আসছি, ভালোই লাগছে, মোটামুটি উৎসব মুখর পরিবেশ। প্রত্যাশা হচ্ছে অরাজকতা মিটে যাক, সন্ত্রাস দূর হোক, এই আর কি, মেয়েরা স্বাধীনভাবে চলুক। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী শাতিলা শারমিন, এবং মুন্সিগঞ্জে নববর্ষ উপলক্ষে গ্রামীণ মেলার খবর জানাতে বজ্রযোগিনী মাঠে আছেন আমাদের আরেক সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি শাতিলার কাছে। শাতিলা, উৎসবের রং কিন্তু অনেক আগেই লেগে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং ক্যাম্পাস জুড়ে, পুরো ক্যাম্পাস জুড়েই কিন্তু আমরা লাল সাদার আধিপত্য দেখতে পাচ্ছি। অর্থাৎ আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জায়গাটি রয়েছে, সেই জায়গাটি পুরোপুরি কিন্তু উৎসবের যে রং, সেই রং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নারী পুরুষ নির্বিশেষে সমস্ত বয়সের মানুষকে কিন্তু আমরা এখানে দেখেছি। পরিবারের সবচেয়ে ছোট সদস্য নিয়েও কিন্তু আসলে এই গরমে বলতে হয় যে তারা এসেছেন বাঙালি সংস্কৃতির যে আবহমান কাল ধরে যে ধারণা, সেই ধারণা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে অভিভাবকরা তাদেরকে নিয়ে এসেছেন। এই চারুকলা প্রাঙ্গণ থেকে যে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়েছিল সেটি শেষ হয়ে গেছে, এবং শেষ হয়ে যাবার পরে যারা মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন তারা কিন্তু এই চারুকলার প্রাঙ্গণে এসে ভিড় করেছেন। একটু বিশ্রাম যেমন নিচ্ছেন, তেমন কিন্তু পুরনো যারা সঙ্গী সাথী বা বন্ধু বান্ধব রয়েছেন, হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়েছেন তারা, অথবা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে এসেছেন, তারাও কিন্তু এখানে জমায়েত হয়েছেন। পরিবার পরিজনরাও কিন্তু এক ধরনের জমায়েত করছে এখানে। এবং সবচেয়ে বড় কথা যে সংস্কৃতির যে বিষয়টি, সেটি হচ্ছে একটা আচার, মেলা মেশা, বড় হয়ে ওঠা, একসঙ্গে চলা, এই যে আড্ডা জমানোর যে বিষয়টি, সেটা কিন্তু আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেও এখানে ঢোলের বাদ্য, ঢাকের বাদ্য আমরা শুনেছি, এবং এর তালে তালে কিন্তু আমরা দেখেছি নেচে উঠতে এই বাঙালি যে যারা এসেছেন যে সংস্কৃতির যে আয়োজন নিয়ে, সেখানে কিন্তু এই আয়োজনটা আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে। বাংলা একাডেমিতে আমরা সকাল থেকে অনুষ্ঠান চলতে দেখেছি, সেখানে ছিল যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, তেমন সেখানে নববর্ষের একটি মেলাও কিন্তু হচ্ছে। আমরা
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি রয়েছে, মঙ্গল শোভাযাত্রা শেষ হওয়ার পরে সেখানে চলছে খেলাঘরের একটি অনুষ্ঠান। এছাড়া চারুকলার যে অনুষ্ঠান রয়েছে, চারুকলার যেমন প্রোগ্রাম রয়েছে তেমনি প্রোগ্রাম রয়েছে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়, কলা ভবন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু সারা দিনব্যাপী অনুষ্ঠানমালা রয়েছে, সেগুলো কিন্তু মানুষ উপভোগ করতে ছুটে আসছেন রাজধানীর নানা প্রান্ত থেকে। এবং সবাই কিন্তু এক ধরনের এই যে 2 বছরের বর্ষবরণ উৎসবের যে অপেক্ষা ছিল সেই অপেক্ষা কাটিয়ে সবাই কিন্তু বেরিয়ে এসেছেন। এবং যেহেতু করোনার ভীতিটি এখন চলে গেছে সেহেতু কিন্তু এক ধরনের ঢিলাঢালা ভাবেই চলছে বর্ষবরণের উৎসব। আমরা চলে যাব এখন মুন্সিগঞ্জে, সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। নববর্ষের রঙে রাঙিয়ে নিতে নানা রকম আয়োজনে কিন্তু মেতে উঠেছে গ্রামীণ জনপদের লোকজন। এবং এই প্রাচীন সভ্যতার জনপদটিতে কিন্তু সকাল থেকে নানা যে কর্মসূচি, তার বাইরে কিন্তু এখন যে গ্রামীণ মেলা সেখানে কিন্তু উপচে পড়া ভিড়। আপনারা দেখছেন যে একেবারে গ্রামীণ আবহাওয়া, চারিদিকে ভারী গড়ের মাঝখানে যে মাঠ, সেই মাঠের মাঝে যে মেলাটি বসেছে সেখানে কিন্তু এই মাটি নানা রকম তৈজসপত্র নিয়ে পসরা সাজানো হয়েছে। সেখানে হাতি, ঘোড়া, বালক, লং, স্টিমার, মাটির ব্যাগ, নানা কিছুর পসরা এরকম দোকানে কিন্তু ছেয়ে গেছে। এবং এখানকার মৃৎশিল্পীরা কিন্তু নিজেদের হাতে তৈরি করা এইসব রং বেরঙের যে সামগ্রী নিয়ে এসছেন, যেগুলো শিশুদেরকে বিশেষভাবে আকৃষ্ট করছে। এর বাইরে কিন্তু গৃহস্থালির জিনিসপত্র ছাড়াও কিন্তু নানা রকম যে খেলনা যেগুলো বাচ্চাদেরকে আকৃষ্ট করছে সেগুলি দোকানে ভরে গেছে। আমরা লক্ষ্য করছি যে পাশেই কিন্তু যেই দোকানটি আরেকটি বসেছে বাঁশি, এবং সেখানে বাঁশির ছুঁড়ে কিন্তু মুখরিত করছে সেই দোকানি। এছাড়াও কিন্তু আমরা দেখছি যে আমাদের নিত্য প্রয়োজনীয় নানা রকম সামগ্রীর দোকান এখানে এসছে। গৃহস্থালির যেসব প্রয়োজনীয় জিনিস এখানে আমরা দেখছি যে সংসারে ব্যবহারের যে কাঠের জিনিসপত্র, লোহার জিনিসপত্র সেগুলো নিয়ে এসছে। এবং লোকজ নানা পণ্য আমরা দেখছি যে বেতের তৈরি জিনিসপত্র কিন্তু মেলাতে এসছে। এবং খাবারের জিনিসপত্র এসছে। রোজা থাকবার কারণে কিন্তু মেলার মধ্যে নানা রকম পরিবর্তন এসছে। এবং গেল 2 বছর যে মহামারী করোনার কারণে কিন্তু এই 200 বছরের ঐতিহ্যবাহী মেলাটি বসেনি। এবার এই 2 বছর পরে বসার পরে সেখানে কিন্তু লোকজন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আমরা যখন এসেছি তার চেয়ে কিন্তু ক্রমেই লোকজন বাড়ছে। এবং এই গ্রামীণ মেলাকে ঘিরে যে এখানকার জনপদের মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা ব্যাপকভাবে লক্ষ্য করছি। এবং নানা বয়সী মানুষ কিন্তু এই মেলাতে এসছেন এবং তারা এসে পছন্দের সামগ্রী ক্রয় করছেন। এবং এখানে মেলাতে যেসব দোকানিরা এসছেন তারা বলছেন বেচা বিক্রি ভালো হচ্ছে। এবং এই মেলাটি কিন্তু পুরো দিন ধরে চলবে। এরপরে কিন্তু আশেপাশে আরও কয়েকটি মেলা আছে যেগুলো বৈশাখের 2য় 3য় দিন ধরে চলবে। তো এই ছিল আমার কাছে এই মুন্সিগঞ্জের গ্রামীণ মেলার সবশেষ তথ্য। বাংলা নববর্ষ উদযাপনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। প্রথমে যোগ দিয়েছিলেন টিএসসি থেকে সহকর্মী শাতিলা শারমিন, এবং সবার শেষে মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন আমাদের আরেক সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। ঈদ যাত্রার জন্য ধুয়ে মুছে ও রং করে প্রস্তুত করা হচ্ছে লঞ্চ। কাল থেকে শুরু হচ্ছে আগাম টিকিট বিক্রি। এবার ফিটনেসবিহীন কোনো নৌযান চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন নদী বন্দর কর্মকর্তা। এ ব্যাপারে নজরদারির দাবি সংশ্লিষ্টদের। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। বরিশাল নদীবন্দরে ব্যস্ত সময় পার করছেন রংমিস্ত্রি মোহাম্মদ হৃদয় ও তার সঙ্গীরা। লঞ্চগুলোতে রং করে নতুন রূপ দিতে দম ফেলার যেন ফুরসত নেই তাদের। 25শে রমজানের মধ্যে কাজ শেষ করতে হবে। ঈদের আগেই সব লঞ্চগুলো পরিপাটি হয়ে নামবে যাত্রী পরিবহনে। জম সারেয়া, তারপরে মেশিন মারিয়া এগুলা সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে এগুলা রং দেওয়া পরে। রঙে চকচক থাকলে যাত্রী ওড়ে ভালো, দেখতেও ভালো, যায়ও ভালো। ঈদের আগে কাজ সব 4টা শেষ করে মালিকেরা বুঝিয়ে দিতে হবে। ঢাকা বরিশালে 22টি ও অভ্যন্তরীণ রুটে 35টি লঞ্চ চলে। করোনায় গত 2 ঈদে যাত্রীচাপ কম থাকলেও এবার বেশি হবে। সাথে বৈশাখের ঝড় বাদলের ঝুঁকি মাথায় রেখেই যাত্রী সেবায় সব প্রস্তুতি চলছে বলে জানান সংশ্লিষ্টরা। এই মাসের 7/4/2022 তারিখ থেকে
ঈদের বুকিং শুরু করেছি। মাস্টার ব্রিজের যে করণীয় আমাদের যেগুলো আছে কর্তব্যগুলো, এগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ পালন করার জন্য কাজ চলতেছে। ভালো রেসপন্স হচ্ছে, যাত্রীরা অনেকে এবার দেখতেছি ভালো চাহিদা আছে, ছুটিও বেশি, সব মিলিয়ে আল্লাহ ইনশাআল্লাহ ভালোই হবে। যাত্রীচাপ সামলাতে চলছে টার্মিনালেরও সংস্কার কাজ। ফিটনেসবিহীন কোনো নৌযান চলতে দেয়া হবে না বলে জানান নদীবন্দর কর্মকর্তা। সার্ভে ছাড়া কোনো, অর্থাৎ রুট পারমিট এবং সার্ভে ছাড়া কোনো লঞ্চই কিন্তু চলাচল করতে পারবে না। আগে আসলে আগে পাবে এমন ঘোষণা দিয়ে 15 এপ্রিল শুক্রবার থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবেন লঞ্চ মালিকরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। গ্যাসের পর এবার শুরু হলো বিদ্যুতের দাম বাড়ানোর আনুষ্ঠানিক তোড়জোড়। 30,000 কোটি টাকার ঘাটতি দাবি করে পাইকারি পর্যায়ে 66% দাম বাড়ানোর প্রস্তাব বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির। তবে দাম বাড়ানোর উদ্যোগের প্রশ্ন তুলে বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি অব্যবস্থাপনা দূর করতে পারলে উল্টো দাম কমানো সম্ভব। ফারুক ভাই রবিনের রিপোর্ট। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাসের মধ্যেই গত মাসে হয়ে গেল গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি, যেখানে বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব ছিল গ্রাহক পর্যায়ে গড়ে 117% দাম বাড়ানোর। এমন নাকাল পরিস্থিতিতে এবার 2 বছরের মাথায় আবারও বিদ্যুতের দাম বাড়ানোর আনুষ্ঠানিক তোড়জোড়। এরই মধ্যে আগামী 18 মে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানির দিন ঠিক করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির আবেদনে দাবি করা হয়, দাম সমন্বয় না হলে বছরে লোকসান গুনতে হবে 30,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে প্রস্তাব করা হয় পাইকারি পর্যায়ে 66% দাম বাড়ানোর। আবার গ্যাসের দাম বাড়লে সে হারে বিদ্যুতের দামও সমন্বয়ের আবেদন পিডিবির। আমাদের বিদ্যুতের প্রাইস এখনো বলা যেতে পারে সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে নিম্ন, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট হচ্ছে, এটা তো রিটার্ন করতে হবে আমাদেরকে, ঠিক না? আরেকটা বড় জিনিস হলো যে গ্লোবাল মার্কেটে এনার্জি প্রাইস বেড়ে যাওয়া। পাইকারি পর্যায়ে দাম বাড়লে সমান প্রভাব পড়বে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দামেও। এর মধ্যে গত 11 বছরে ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে 9 দফা আর পাইকারি পর্যায়ে 6 দফা। দাম বাড়ানোর উদ্যোগ সরকারের বিদ্যুৎ মহাপরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, অলস বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ পরিশোধ, সিস্টেম লস, জ্বালানি সাশ্রয়ী ব্যর্থতা সহ অযৌক্তিক ব্যয় বৃদ্ধি, বিভিন্ন ভুল নীতি আর দুর্নীতি অব্যবস্থাপনার দায় চাপানো হচ্ছে সাধারণ মানুষের ওপর। এইগুলো যদি আমি কমাইতে পারি তাহলে বিদ্যুৎ উৎপাদন করতে আজকে যে 5.5 টাকা খরচ হয় সেখানে 3.5 টাকা হয়ে যাবে, তাহলে তার লস হবে না, বরং আমি আরও এই খাত থেকে অন্য খাতে টাকা নিতে পারি লাভের থেকে। যারা আইপিপি দিয়েছে তারা কি লস করে কখনো? তাহলে সরকার কেন লস করবে? এখানে যে অস্বচ্ছতা আছে, সুশাসনের অভাব আছে, অযৌক্তিক ব্যয় বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি পাচ্ছে, এগুলো কমানোর কৌশল নির্ধারণের জন্য কর্মকৌশল প্রণয়ন করা উচিত ছিল। এর আগে সবশেষ 2020 সালের মার্চ থেকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয় 5.3%। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। 30 বছরের রেকর্ড ভেঙে এবার 20,000 কিউসেক পানি প্রবাহিত হচ্ছে তিস্তায়। এতে তিস্তার চরাঞ্চল ডুবে আছে পানির নিচে। শত শত মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন কৃষির সবকিছুই গিলে খেয়েছে অকাল ঢলের পানি। পানি উন্নয়ন বোর্ড বলছে, অন্যান্য বছর এই সময় 2,000 কিউসেক পানিও আসতো না। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। কদিন পরেই গোলায় উঠত ধান, কিন্তু হঠাৎ ঝড়ের পানি প্রবেশ করে প্রায় 1 সপ্তাহ ধরে ডুবে আছে কাঁচা পাকা ধান। তড়িঘড়ি করে সেটাই কাটতে ব্যস্ত কৃষক। পেঁয়াজ রসুনের অবস্থাও শোচনীয়। পানিতে ভাসছে কুমড়া আর তলিয়ে আছে কাউন ও বাদামের আবাদ। আন্তদেশীয় নদী তিস্তা বাংলাদেশে প্রবেশের পর নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের ব্রহ্মপুত্রে মিলিত হওয়া পর্যন্ত প্রবাহিত হয়েছে প্রায় 100 কিলোমিটার। শুষ্ক মৌসুমে পুরো অববাহিকার 2 ধারে হাজার হাজার বিঘা চরের জমিতে এক খন্দের আবাদে জীবিকা নির্বাহ করেন অন্তত 50,000 পরিবার। ধান এখন কাটবো এই সময় পানি, কারণ ওগুলো সব পানির তলায় বিহীন হয়ে গেছে, ওইসব কোনো কাটাকাটি যাচ্ছে না। কুমড়াটা মনে করো ফসলটা ডুবে গেছে, মনে করে কাউন ছেড়েছিলাম তাও ডুবে গেছে। রোপণকৃত সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, পানি খেয়ে গেছে। এখন আমরা কি খেয়ে বাঁচবো? সামনের ঈদ, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কি করব কি না করব, আমরা কোনো টেনশনে আছি। কাঁচা ধান কেবল পশুখাদ্য হিসেবে ব্যবহারের জন্যই পানি থেকে কেটে তুলছেন কৃষক। পেঁয়াজ রসুন হাটে নিলেও মিলছে না দাম। যেটুকু পানির থেকে আমরা ওড়াইছি, কিন্তু আসলে মূলত দাম নাই। ধান খাইলে নিয়ে আসে, এখন এলে গরু খিলে এখন গোটালটা যেটা তো নিচ্ছে না এখন বাজারে,
নষ্ট হয়ে যাচ্ছে, গন্ধ করতেছে। এখন অন্যান্য বছর 2000 কিউসেক পানি আসলেও এবার 30 বছরের রেকর্ড ভেঙে 20,000 কিউসেক পানি তিস্তায় প্রবাহিত হবার তথ্য দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। আর তিস্তা বাঁচাও আন্দোলনের নেতা বলছেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া তিস্তাপারের মানুষের মুক্তি মিলবে না। এপ্রিল মাসে তিস্তায় আমরা সর্বোচ্চ পানি প্রবাহ দেখতে পাচ্ছি প্রায় 20,000 কিউসেক, যা বিগত 30 বছরের মধ্যে সর্বোচ্চ। বিজ্ঞানসম্মত উপায়ে তিস্তা খনন করতে হবে, সুরক্ষা করতে হবে। তা না হলে এই অঞ্চল, এই 2 কোটি মানুষ তিস্তার উপর নির্ভরশীল এবং কৃষি বিপন্ন হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অকালে এই ঢল বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ভারী বর্ষণ আতঙ্কে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে আগেভাগেই ধান কাটছেন কৃষক। সেখানে আছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, সরাসরি চলে যাব তার কাছে। হিমাদ্রি। হ্যাঁ, আমরা এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের এলাকায়। এই হাওর এলাকায় আপনার গত 24 ঘন্টায় 48 ঘন্টার ভারী বর্ষণের পূর্বাভাস পাওয়ার পরপরই কৃষকরা ধান কাটা শুরু করছেন। আমি দেখতে পাচ্ছি যে খরচার হাওরে 4,500 হেক্টর জমি আছে, সেই জমির ধানগুলি কৃষকরা কেটে নিচ্ছেন। আর কৃষকরা যেটা বলছেন যে আগামী 24 ঘন্টায় ভারী বর্ষণ হতে পারে, সেই আশঙ্কা থেকে তারা এই ধানগুলি কেটে নিচ্ছেন। ইতিমধ্যে গত রাত্রে থেকে সুনামগঞ্জে প্রচুর বৃষ্টিপাত এবং বর্ষণ শুরু হয়েছে এবং পাশাপাশি কালবৈশাখী ঝড়ও হয়েছে। এই ঝড়ের ঘটনায় বিশ্বম্ভরপুরে 3 জন মারাও গেছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে যে সুনামগঞ্জের সিলেট অঞ্চলে যে নদীর পানিগুলি এখন ভয়ানকভাবে বাড়তে শুরু করেছে। সিলেটের সুরমা নদীর পানি 259 সেন্টিমিটার, সিলেটে 122 সেন্টিমিটার, কুশিয়ারের অমলসিদে 111 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া সারিগোয়াইন নদীর পানি 556 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এই সিলেটের পানি বৃদ্ধি যে মেঘালয় এবং বরাক বেসিনে বৃষ্টিপাতের ফলে সিলেটের পানি বৃদ্ধির ফলে এই সিলেটের পানিটাই সুনামগঞ্জের হাওর এলাকায় নেমে এসে ঢলের সৃষ্টি করবে, সেই আশঙ্কা থেকেই তারা কৃষকরা এখন ধান কাটা শুরু করছেন। আমরা কথা বলেছিলাম গতকালকে কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের সঙ্গে। তারা জানিয়েছে যে এ পর্যন্ত 14,000 হেক্টর জমির ধান কেটে নিয়েছেন তারা, ধান কাটা হয়েছে। আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আজকে থেকে আবহাওয়ার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। সারা আকাশ মেঘাচ্ছন্ন এবং কিছুক্ষণ পরে পরে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণে হাওর এবং নদীর পানি ক্রমশ বাড়ছে এবং সেই পানি বৃদ্ধির ফলে হাওরের যে ফসল রক্ষা বাঁধগুলি আছে সেগুলিও ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে। বিশেষ করে সিলেট অঞ্চলে যে বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল নেমেছে, সেই ঢলটা যদি সুনামগঞ্জে নেমে আসে তাহলে সুনামগঞ্জের পরিস্থিতির আরো অবনতির দিকে যেতে পারে। আমাদের হাওর এলাকার বাঁধগুলি ইতিমধ্যেই অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেই খবর থেকে আমরা যেটা দেখতেছি যে পুরো হাওর এলাকায় কৃষকরা হারভেস্টার, তারপরে ধান কাটা শ্রমিক, রিপার দিয়ে ধান কাটা শুরু করছেন এবং তারা নিশ্চিত করতে চাচ্ছেন যে এই আগাম বন্যা বা ভারী বর্ষণের আগে তাদের যতটুকু ফসল তোলা যায় সেটুকু তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল সুনামগঞ্জের হাওর রক্ষাবাদ, এই ছিল সুনামগঞ্জের ফসলের হাওর রক্ষাবাদের সবশেষ খবর। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। 2 বছর পর বাংলাদেশিদের জন্য খুলছে হজের দরজা। এবছর 57,856 জন বাংলাদেশি হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। সৌদি আরব সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান হজ। সারা বিশ্ব থেকে সৌদি আরবে সমবেত হন কোটি কোটি মুসলমান। করোনা মহামারীতে গত 2 বছর হজ পালনের জন্য অনুমতি দেওয়া হয়নি বিদেশিদের। নিবন্ধন করেও হজে যেতে পারেননি অনেক বাংলাদেশি। চলতি বছর সারা বিশ্ব থেকে 10 লাখ মানুষ হজ করতে পারবেন বলে ঘোষণা দেয় সৌদি সরকার। তারই ভিত্তিতে আনুপাতিক হারে বুধবার ধর্ম মন্ত্রণালয় 57,856 জন হাজির সংখ্যা ঘোষণা করে। বুধবার বিকেলে এক ভিডিও বার্তায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, হজে যাওয়ার জন্য আগে যারা নিবন্ধন করেছেন তারা হজ করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বাংলাদেশ হতে 57,856 জন সম্মানিত হজ যাত্রী হজ গমন করতে পারবেন। ইতিপূর্বে যারা পবিত্র হজ গমনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন তারা ক্রমানুসারে অগ্রাধিকার পাবেন। এবছর সিরিয়ালের কোনো ব্যত্যয় ঘটবে না দাবি করে প্রতিমন্ত্রী জানান, পুরো ব্যবস্থাপনা অটোমেশন পদ্ধতির আওতায় আনা হয়েছে। প্রাক নিবন্ধনে পর্যায়ক্রমে হজ করার সুযোগ পাবেন বলেও জানান তিনি। আমাদের পুরো ব্যবস্থাপনা অটোমেশন করা রয়েছে, সিরিয়ালের কোনো ব্যত্যয় হবে না। প্রাক নিবন্ধিত হজযাত্রীগণ পর্যায়ক্রমে হজ গমনের সুযোগ পাবেন। হজ ব্যবস্থাপনা এবার আরো উন্নত হবে বলে আশ্বাস দেন ধর্ম প্রতিমন্ত্রী।
কাজী তানভীর আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের পাসপোর্ট অফিসগুলোতে মাসে ঘুষ বাণিজ্য হয় 10 থেকে 15 কোটি টাকা। ছবি তোলা থেকে নাম সংশোধনে পাসপোর্ট অধিদপ্তরের বিভিন্ন ধাপে সংগ্রহ করা হয় এই টাকা। অনিয়মের অভিযোগে দেশের 69টি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের আমলে নেওয়া অভিযোগে বলা হয়েছে, রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকদের বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন কর্মকর্তারা। সাদাত রহমতুল্লাহর রিপোর্টে বিস্তারিত। পাসপোর্ট অফিসে ছবি তোলা থেকে ফিঙ্গারপ্রিন্ট সবখানেই অনিয়ম। নাগরিকদের অভিযোগ, টাকা দিলেই সহজে সমাধান হয়ে যায় সকল কাজ। এসবের সঙ্গে যুক্ত হয়েছে নতুন ফন্দি, নামের বানান ভুল সংশোধনে বর্তমানে গুনতে হয় মোটা অঙ্কের টাকা। এমন বাস্তবতায় দেশের 72টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের মধ্যে 69টির বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক, যেখানে রোহিঙ্গা এবং ভারতীয় নাগরিকদের পাসপোর্ট দেওয়ার মাধ্যমে টাকা আদায়, আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দালালের মাধ্যমে প্রতি মাসে 10 থেকে 15 কোটি টাকা ঘুষ বাণিজ্যের ঘটনা ঘটে। দিয়ে গেছে পাসপোর্ট, আমি পরশুদিন আসার পরে আমাকে বলল যে আপনার পাসপোর্ট কি অবস্থা আমরা জানি না। কবে মেসেজ যাবে, কবে আমি পাসপোর্ট পাবো তার কোনো গ্যারান্টি নেই। অথচ আমি সুপার এক্সপ্রেস পয়সা জমা দিই 6,300 টাকা, এ পর্যন্ত আমি পাসপোর্ট পাইতেছি না। আসতেছি যাইতেছি এ পর্যন্তই সাফার করে, কারণ কেউর অবস্থা অনেকটা খারাপ হতে পারে, কেউর অবস্থা অনেকটা ভালো হতে পারে। যে হ্যাঁ আমার দালালে নিয়ে গেলে সমস্যা হয় না, কিন্তু যার নাই তার কিন্তু চলে গেলে একেবারেই শেষ। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগ আমলে নিয়ে পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক সহ অর্ধশতাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। আমরা যেসব তথ্য পেয়েছি সেই ভিত্তিতে অনুসন্ধান করা শুরু করেছি। অনুসন্ধান করে দেখি কি হয়েছে। পাসপোর্ট অফিসের অভিযোগ আমাদের কাছে আছে, সত্য কি মিথ্যা অনুসন্ধান করে বাই করতে হবে। অনুসন্ধানের মাধ্যমে দেখা যায় যে অভিযোগ সঠিক আছে, তাহলে আমরা মামলা নেব, মামলা নিয়ে তদন্ত করে চার্জশিট দেবো। চেষ্টা করি আমরা যেন দুর্নীতি কমানো যায়। আমরা দুর্নীতি নির্মূল করতে পারছি না, চেষ্টা করছি, এবং দুর্নীতি কমে আসবে বলে আশা করছি আমরা। দুদকের অভিযোগে বলা হয়, দালাল সিন্ডিকেট প্রতিপালন, পদোন্নতি দেওয়া, পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন দুর্নীতিতে জড়িত অধিদপ্তরের এক শ্রেণীর কর্মকর্তারা, যারা পাসপোর্ট অফিসকে অবৈধ এর হাতিয়ার বানিয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 2 বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যেতে পারছেন পাসপোর্টধারী যাত্রীরা। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। সে খবর জানাতে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, 2020 সালে করোনা মহামারী যখন প্রকোপ বৃদ্ধি পায়, তখন ভারত বাংলাদেশের সঙ্গে পাসপোর্ট যাত্রী 23শে মার্চ 2020 সালে কিন্তু বন্ধ হয়ে যায়। 2020 সালের বন্ধ থাকার পর 2021 সালের বন্ধ থাকার পরে বর্তমানে আজ থেকে হিলি ইমিগ্রেশন দিয়ে ভারতে পাসপোর্ট যাত্রী যেতে পারবে, ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আমি হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ইমিগ্রেশন কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন, ভারতে পাসপোর্ট যাত্রী যেতে পারবে, ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তা আমি হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ইমিগ্রেশন কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে ভারতে শুধু তাদের কাছে কোনো অনুমোদন, তারা কোনো নির্দেশ না পাওয়ার কারণে তারা পাসপোর্ট যাত্রী তারা গ্রহণ করছিল না। এতে করে সমস্যায় পড়ে আমাদের যে হিলি ইমিগ্রেশন ব্যবহারকারী যারা আছে, পাসপোর্ট যাত্রী, ব্যবসা বা চিকিৎসা যারা যায় তারা বিভাগে পড়তে হয়। আপনাকে একটা বিষয় আমি জানিয়ে রাখি যে শুধু 71 সালে দেশ স্বাধীন হলেও কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে যে একটা আত্মীয়তার বন্ধন, ভালোবাসার বন্ধন, পারিবারিকের যে একটা সম্পর্ক, সেটা কিন্তু রয়ে গেছে। তো আমি আপনাকে একটা বিষয় যদি আপনাকে পরিষ্কার বলি যে ভারতের অভ্যন্তরে যে দিনাজপুর এবং আমাদের বাংলাদেশের দিনাজপুর একই জেলার মাঝখানে কিন্তু দুই দেশের মাঝখানে দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু অনেক আত্মীয় স্বজন তারা ভারতে আছে, ভারতের আবার তারা আবার বাংলাদেশে আছে, তারা দীর্ঘ সময় তারা যেতে পারে না। এতে করে তারা কিন্তু বেশ একটা হতাশার মধ্যে তারা কিন্তু আমরা দেখেছি। তো গতকালকে যখন ইমিগ্রেশন কর্তৃপক্ষ যখন এই বিষয়টা নিশ্চিত করলো আজ থেকে তারা যেতে পারবে, আমরা সকাল থেকে দেখেছি আজকে কিন্তু বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, অনেকে আসছেন শুধু ইমিগ্রেশন দেখার জন্য, কৌশল বিনিময় করার জন্য। আমরা দেখেছি অনেক যাত্রীরা তারা তাদের আত্মীয়দের সঙ্গে এখান থেকে হাত নাড়া দিয়ে কথা বলছে, তারা কিন্তু খুব বেশ খুশি। তারা এখানে অনেক ব্যবসায়ীরা আসছেন, তারা বলছেন আমরা
দীর্ঘ সময় ব্যবসা করতে গিয়ে কিন্তু অনেক বিড়ম্বনায় কিন্তু পড়তে হয়। যদি আমাদের পণ্য আমদানি করার পরও ভারতে যেতে হয়, সেটা বেনাপোল অথবা আকাশপথে যেতে হয়, তখন একটা অর্থের ব্যয়, সময় ব্যয় থেকে যায়, একটা বিপাকে পড়তে হয়। তবে আজ থেকে আর বিপাকে পড়তে হবে না। আমি কিছুক্ষণ আগে ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন আজকেও কিছুক্ষণের মধ্যে ভারতে পাসপোর্ট যাত্রী প্রবেশ করবে। তারাও পাসপোর্ট যাত্রীকে নেওয়ার জন্য তারা অপেক্ষা করছে। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বারবার ফোন দিচ্ছে, আপনারা কোনো যাত্রী থাকলে পাঠাতে পারেন। তো হিলিস্থল বন্দরে সার্বিক বিষয় যদি আপনাকে জানাই যে এখানে লেবার শ্রমিক যারা ছিল, কাস্টম, ইমিগ্রেশন এবং তারা প্রত্যেক কর্তৃপক্ষ তারা এখানে আছেন, তারা এখানে যে কোনো পাসপোর্ট যাত্রী তারা পাঠাতে পারবেন। আমরা সকাল থেকে দেখেছি একাধিক পাসপোর্ট যাত্রী ভারত থেকে আসছে, শুধু যে কিছুক্ষণের মধ্যে যাবে। তো বর্তমানে আমার কাছে দীর্ঘদিন পর যে পাসপোর্ট যাত্রী ভারতে যাবে, এতটুকু ছিল সর্বশেষ তথ্য। হিলির ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। করোনার ধাক্কা কাটিয়ে জমজমাট দেশের সবচেয়ে বড় দেশীয় কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। ঈদ সামনে, তাই করোনার কারণে বিগত বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা পাইকারি বিক্রেতাদের। তবে সুতার দাম বেশি হওয়ায় বেড়েছে কাপড়ের দাম, এতে কেনাকাটায় প্রভাব পড়তে পারে বলে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। মাহমুদুল হাসান মাহফুজের ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। রোজার শুরু থেকে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর দেশের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও থান কাপড় সহ দেশীয় তৈরি উন্নত মানের কাপড় পাওয়ায় এই বাজারের কদর সবচেয়ে বেশি। দেশীয় বস্ত্রের প্রায় 70% কাপড়ের চাহিদা পূরণ হয় এই বাজার থেকেই। ঈদ উপলক্ষে ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকানগুলোতে নিত্য নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে এবছর হাটে আসা কাপড়ের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। মালের রেট বলতে গেলে আগের চাইতে মোটামুটি অনেক বাড়তি। প্রিন্ট কাপড় গত আগের সপ্তাহে আমরা 60 টাকা 61 টাকা নিয়েছিলাম, একটা কালের 60 টাকা নিয়েছিলাম, এই সপ্তাহে 63 টাকা। প্রতিদিনের দাম বেড়ে থাকে, আমার কিনতে বেশি কষ্ট লাগে। করোনার মহামারীতে 2 বছরের লাভের মুখ দেখেননি ব্যবসায়ীরা। চীন ও ভারতীয় সুতার দাম বাড়ায় বাজারে এর প্রভাব পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। হাটে প্রচুর ক্রেতা বিক্রেতারা আনাগোনা করছে, কিন্তু অনেকে এখন মাল কম কিনছে। মালের রেটটা বাড়ার কারণে আমাদের এখন বিক্রি করতে খুবই কষ্ট হচ্ছে। ঈদকে ঘিরে এবছর 1.5 থেকে 2 হাজার কোটি টাকার বেশি বেচাকেনা হবে বলে আশাবাদী বণিক সমিতি। গত 2 পিরিয়ডে প্যান্ডামিকের কারণে অনেক মানুষই সদাসেভাবে করতে পারেনি, এবার তারা করতেছে এবং চেষ্টা করতেছে যেন সারা বাংলাদেশের যে পাইকারি আমাদের এখান থেকে নিয়ে তারা খুচরা বিক্রিটা করে, তারা যেন আবার সচল হইতে পারে। এই বাজারে ছোট বড় মিলিয়ে প্রায় 5,500 দোকান রয়েছে। সপ্তাহে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা 4 দিন চলে হাটে কেনাবেচা। সময় সংবাদ, নরসিংদী। ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকা জুড়ে চা বাগান গড়ে ওঠায় ভাগ্য বদলেছে স্থানীয়দের। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অপরাধ প্রবণতাও কমেছে। চা চাষে আগ্রহ বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতা করার কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঠাকুরগাঁও থেকে সুমন হোসেনের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। ঠাকুরগাঁও জেলা শহর থেকে 60 কিলোমিটার দূরে বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি সীমান্ত এলাকা জুড়ে গড়ে উঠেছে নতুন কয়েকটি চা বাগান। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় কর্মযজ্ঞ। বাগান পরিচর্যা ও পাতা তোলার কাজে ব্যস্ত হন চাষিরা। অথচ সবুজে ঘেরা চা বাগানের এই জায়গাগুলো একসময় অবহেলা আর অযত্নে পড়েছিল। কাঁটাতার ডিঙ্গিয়ে অবাধে ভারতে অনুপ্রবেশ ছিল সহজ। পরে স্থানীয় চাষিরা এসব জমি কিনে চা বাগান গড়ে তোলেন। এতে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে কয়েক হাজার মানুষের। এই টাকাতে আমরা ছেলে মেয়ে লেখাপড়া করি, নিজের সংসার চালাই। এখন অনেক দিনকাল ভালো যাচ্ছে, 500, 600, 400 টাকা এখন দিনকাল পরে প্রতিদিন। সবাই মিলে কাজ করি, ভালো সুবিধা হয়। তেমন অবস্থা ভালো ছিল না, এখন অনেক ভালো। জেলায় চা প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন হলে চাষ বাড়ানোর পাশাপাশি আরো কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান চা বাগান মালিক। বাগানকে যদি আমরা আরো বৃদ্ধি করতে পারি, স্থানীয় আরো যে লোকগুলো আছে, যারা স্থানীয় জনগণ যারা আপনার বেকার এখনো আছে, তাদের আরো কর্মসংস্থান হবে। কারখানা স্থাপনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান। কারখানা স্থাপনের ব্যাপারে যদি আমাদের কাছে যদি কোনো সহযোগিতা তারা চায়, আমরা সার্বিক সহযোগিতা করব। সীমান্ত এলাকায় চা চাষ বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এক ফসলি জমি বা অনাবাদী জমিতে চায়ের বাগান সম্প্রসারিত হয়, তাহলে তাদেরকে আমরা উৎসাহিত করি এবং চাষিরা এটা হচ্ছে, এ থেকে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। জেলার সীমান্ত ঘেঁষা উপজেলা রানীশঙ্কল ও বালিয়াডাঙ্গিতে প্রায় 200 হেক্টর জমিতে চা চাষ হচ্ছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।
দীর্ঘ 2 বছরের করোনার ধকল কাটিয়ে ক্ষতি পোষাতে চান কুয়েত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। লোকসানের কারণে অনেকেই তাদের ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে দেশে ফিরে গেছেন। তবে যেসব ব্যবসায়ীরা লোকসান গুণে এখনও টিকে আছেন, তাদের প্রত্যাশা আবারও তাদের ব্যবসায় সুদিন ফিরে আসবে। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। দীর্ঘ 2 বছর সারা বিশ্বের মতো করোনা মহামারী প্রতিরোধে সরকারের নানা বিধিনিষেধ আরোপিত হয় কুয়েতেও। বর্তমানে কুয়েতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও আগের মতো কর্মচাঞ্চল্য ফিরে এসেছে জনজীবনে। কর্মক্ষেত্রে যেমন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে, তেমনি কুয়েতে ব্যবসা বাণিজ্যও প্রাণ ফিরে পেয়েছে। এতে করে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কুয়েত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, শীঘ্রই লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়াবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান। প্রবাসী যারা আছে আমরা অত ভালো নেই, আগে যে করোনার আগে যেভাবে ছিলাম। আশা করছিলাম যে এই বছরটা 2022 সালটা মোটামুটি একটু ভালো যাবে, কিন্তু দুঃখের বিষয় আমরা 2022 সালটা কিন্তু অত্যন্ত খারাপ সময় দিয়ে শুরু করেছি। জানি না বাকি দিনগুলো কীভাবে যাবে। ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো ব্যবসা প্রতিষ্ঠানে, আবার ইনশাল্লাহ আবার আল্লাহ যদি সহায় করে তার ব্যবসা প্রতিষ্ঠানের বর্তমানে ভালো হইতেছে, বা আল্লাহ ঘুরে মানুষের আবার পরিবর্তন করবে, ঘুরে দিবে। কুয়েতে প্রায় 5-6 হাজার বাংলাদেশি সুনামের সঙ্গে রেস্তোরাঁ, মোবাইলের দোকান, টেইলারিং, কার্গো, অটোমোবাইল গ্যারেজের ব্যবসা করে যাচ্ছেন। করোনার সময় অনেক শ্রমিকই দেশে গিয়ে আটকা পড়ায় ভিসা নবায়ন করতে না পেরে আর কুয়েতে ফিরতে পারেনি। কুয়েতে দীর্ঘদিন বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকায় শ্রমিক সংকট সৃষ্টি হয়েছে। তাই বাংলাদেশ সরকারের প্রতি শ্রমিক সংকটের সমাধানে আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। সময় সংবাদ, কুয়েত। এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জরাজীর্ণতা কাটিয়ে সত্য ও সুন্দরের আহ্বানে মঙ্গল শোভাযাত্রায় বাংলা নববর্ষ বরণ। সুরের মূর্ছনায় ছায়ানটের নতুন সূর্যকে আবাহন, দেশ জুড়ে নানা আয়োজন। এবার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর পায়তারা, 66% বৃদ্ধির প্রস্তাব, মে মাসেই শুনানি। দুর্নীতি দূর করলে উল্টো কমানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। এবং ঈদ যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে লঞ্চ। কাল থেকে শুরু আগাম টিকিট বিক্রি। চলতে দেয়া হবে না ফিটনেসবিহীন কোনো নৌযান, নজরদারির দাবি। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।